হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে ক্লাস 6-এর ইতিহাস বইয়ের 4র্থ অধ্যায় থেকে বাকি প্রশ্ন উত্তরগুলো দেখাবো। তো চলো শুরু করি। আর একটা কথা, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন এখানে 57 থেকে হবে। আগের প্রশ্নগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। ওকে, 57 নাম্বার প্রশ্ন আছে এখানে, আদি বৈদিক মানুষের বাসস্থান কোথায় ছিল? উত্তর হবে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল নদীর কাছাকাছি এলাকাগুলিতে। ভারতের বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? আর্যরা ভারতে বৈদিক সভ্যতার স্রষ্টা। সমাবর্তন অনুষ্ঠান কি? উত্তর হবে বৈদিক যুগে 12 বছর ধরে গুরুর গৃহে পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, বৈদিক যুগে 12 বছর ধরে গুরুর গৃহে পড়াশোনা শেষ হলে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে। বেদের অপর নাম কি? উত্তর হবে বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন, রত্নিন কাদের বলা হতো? উত্তর হবে ঋগ্বৈদিক যুগে রাজাকে প্রশাসনিক কাজে যারা সাহায্য করতেন তাদের বলা হতো রত্নিন। প্রশ্নটা আরেকবার বলছি, রত্নিন কাদের বলা হতো? উত্তর হবে ঋগ্বৈদিক যুগে রাজাকে প্রশাসনিক কাজে যারা সাহায্য করতেন তাদের বলা হতো রত্নিন। 62 নাম্বার প্রশ্ন, ঋগ্বেদে জন, বীজ প্রভৃতি শব্দের মাধ্যমে কি বোঝানো হতো? ঋগ্বেদে শাসনতন্ত্রের অঙ্গ ছিল গ্রাম, বীজ ও জন। গ্রাম ছিল ক্ষুদ্রতম একক। কতগুলি গ্রাম নিয়ে গড়ে উঠত বীজ। বিশ্বের প্রধান ছিলেন বীজপতি বা রাজন। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। উত্তরটা আরেকবার বলে দিচ্ছি, ঋগ্বেদে শাসনতন্ত্রের অঙ্গ ছিল গ্রাম, বীজ ও জন। গ্রাম ছিল ক্ষুদ্রতম একক। কতগুলি গ্রাম নিয়ে গড়ে উঠত বীজ। বীজ এর প্রধান ছিলেন বীজপতি বা রাজন। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। এবার প্রশ্ন হলো, বলি কি? বলি হলো বৈদিক যুগে প্রজারা রাজাকে এক প্রকার কর দিত, স্বেচ্ছা কর, তাকে বলা হতো বলি। বৈদিক যুগে প্রজারা রাজাকে এক প্রকার কর দিত, স্বেচ্ছা কর, তাকে বলা হতো বলি। 64 নাম্বার প্রশ্ন, বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য কোন মুদ্রার ব্যবহার করা হতো? বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য নিষ্ক মুদ্রার ব্যবহার করা হতো। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করার জন্য নিষ্ক মুদ্রার ব্যবহার করা হতো। 65 নম্বর প্রশ্ন, বৈদিক সমাজে কোন খেলা খুবই জনপ্রিয় ছিল? বৈদিক সমাজে পাশা খেলা খুবই জনপ্রিয় ছিল। ব্রহ্মচর্যাশ্রম কাকে বলে? প্রশ্নটা হলো ব্রহ্মচর্যাশ্রম কাকে বলে? উত্তর হবে বৈদিক যুগে গুরু গৃহে ছাত্ররা 12 বছর ধরে শিক্ষা লাভ করত। বৈদিক যুগে গুরু গৃহে ছাত্ররা 12 বছর ধরে শিক্ষা লাভ করত। তাদের জীবনের এই পর্যায়কেই বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। বুঝতে পারলে, বৈদিক যুগে গুরুগৃহে ছাত্ররা 12 বছর ধরে শিক্ষা লাভ করত। তাদের জীবনের এই পর্যায়কেই বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। ভালো করে শুনবে, শুনলেই মুখস্থ হয়ে যাবে। ঋগ্বৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে ছিলেন? ঋগ্বৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে ছিলেন? উত্তর হবে ঋগ্বৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা ছিলেন ইন্দ্রদেব। সমাবর্তনে ছাত্রদের কি বলা হতো? উত্তর হবে সমাবর্তনে ছাত্রদের বলা হতো স্নাতক। পরের প্রশ্ন,
পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত? পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি চিত্রিত ধূসর পাত্র নামে পরিচিত। পরবর্তী বৈদিক যুগের মৃৎপাত্রগুলি চিত্রিত ধূসর পাত্র নামে পরিচিত। 70 নম্বর প্রশ্ন, 70 নম্বর প্রশ্ন, মহর্ষি আয়োধ্যম্য ছাত্র আরুণির কি নাম দিয়েছিলেন? প্রশ্নটা হলো মহর্ষি আয়োধ্যম্য ছাত্র আরুণির কি নাম দিয়েছিলেন? মহর্ষি আয়োধ্যম্য ছাত্র আরুণির নাম দিয়েছিলেন উদ্দালক। নামটা হলো উদ্দালক। বেদ এর অপর নাম শ্রুতি কেন? বেদ এর অপর নাম শ্রুতি কারণ ঈশ্বরের বাণী বেদ এর কোনো লিখিত রূপ ছিল না, তা শুনে শুনে মুখস্থ করা হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন, সূত্র সাহিত্য কি? উত্তর হবে বেদ এর মূল তত্ত্ব সংক্ষেপিত হয়েছে সূত্র সাহিত্যে। বেদের মূল তত্ত্ব সংক্ষেপিত হয়েছে সূত্র সাহিত্যে। অয়স কি? ঋগ্বেদে অয়স নামে একটি শব্দের উল্লেখ আছে। ঋগ্বেদে অয়স নামে একটি শব্দের উল্লেখ আছে। পণ্ডিতরা এই অয়স বলতে লোহাকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, বৈদিক মানুষ লোহার ব্যবহার জানত, এই বিবৃতির পক্ষে তোমার যুক্তি দাও। বৈদিক মানুষ লোহার ব্যবহার জানত, এই বিবৃতির পক্ষে তোমার যুক্তি কি? ঋগ্বেদে উল্লেখিত অয়স শব্দের ব্যবহার থেকে পণ্ডিতগণ অনুমান করেন যে বৈদিক যুগে লোহার প্রচলন ছিল, তবে তা নিয়ে মতভেদ রয়েছে। ঋগ্বেদে উল্লেখিত অয়স শব্দের ব্যবহার থেকে পণ্ডিতগণ অনুমান করেন যে বৈদিক যুগে লোহার প্রচলন ছিল, তবে তা নিয়ে মতভেদ আছে। পরের প্রশ্ন, বৈদিক যুগে শ্রেষ্ঠিন কাদের বলা হতো? বৈদিক যুগে শ্রেষ্ঠিন কাদের বলা হতো? বৈদিক যুগে ধনী বণিকদের শ্রেষ্ঠিন বলা হতো। একলব্য কে ছিলেন? একলব্য ছিলেন মহাভারতের যুগে ভীল রাজা হিরণ্যসাধন। উত্তরটা হবে একলব্য ছিলেন মহাভারতের যুগে ভীল রাজা হিরণ্যধনুর পুত্র। ভীল রাজা হিরণ্যধনুর পুত্র একলব্য ছিলেন। পরের প্রশ্ন, একলব্যের উল্লেখ কোন মহাকাব্যে পাওয়া যায়? উত্তর হবে একলব্যের উল্লেখ মহাভারত নামক মহাকাব্যে পাওয়া যায়। একলব্যের বাবার নাম কি? একলব্যের বাবার নাম হিরণ্যধনু। ৭৯ নম্বর প্রশ্ন, বৈদিক যুগে গুরুদক্ষিণা কি ছিল? বৈদিক যুগে গুরুদক্ষিণা ছিল গোদান। ৮০ নম্বর প্রশ্ন, সত্যকামের মায়ের নাম কি ছিল? উত্তর হবে সত্যকামের মায়ের নাম ছিল জবালা। পরের প্রশ্ন, কোন সময় বৈদিক সাহিত্য রচিত হয়? প্রশ্নটা হচ্ছে কোন সময় বৈদিক সাহিত্য রচিত হয়? উত্তর হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়। খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়। বেদান্ত কাকে বলে? বেদ এর শেষ ভাগ হলো উপনিষদ। বেদের শেষ ভাগ হলো উপনিষদ, তাই উপনিষদকে বলা হয় বেদান্ত। তো স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। টাটা।